প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা প্রত্যেকেই জানি সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশও আজ করোনা ভাইরাসে আক্রান্ত। এমতা অবস্থায় আমরা প্রত্যেকেই আজ ঘরবন্দি। শুধু আমাদের ঘরবন্দি হয়ে থাকলেই হবে না, এই সময়টাতে আমাদের বেশ কিছু করণীয় আছে। যেমন ঘরে বসে আমাদের প্রতিনিয়ত স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে শুধু ঘরে বসে না থেকে নিয়মিত আমাদের স্বাস্থ্যবিধিটা অনুসরণ করা দরকার। হ্যাঁ, সুস্থ থাকতে চাইলে, যেহেতু এই করোনা ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, সেহেতু আমাদের প্রত্যেকে মিলে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর প্রতিরোধ গড়ে তোলার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না তোমাদের সঙ্গে আছি। আজকে আমি অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা ঘন বসতিপূর্ণ দেশ। আমাদের এই দেশের জনসংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমরা জানি যে একটা দেশের আয়তনের সঙ্গে জনসংখ্যার একটা সামঞ্জস্য থাকতে হয়। একটা দেশে যদি যে পরিমাণ আয়তন থাকে তার থেকে জনসংখ্যার পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে আমরা জানি যে আমাদের মৌলিক সুবিধাগুলো থেকে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হই। সে কারণে শুধুমাত্র জনসংখ্যা থাকলেই হবে না, আমাদেরকে জনসংখ্যাটাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। যদি দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর না করতে পারি, যদি আমরা তাদেরকে শিক্ষিত না করতে পারি, তাহলে একটা দেশে সেই জনসংখ্যাকে শুধুই মাত্র বোঝা হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 14,97,72,364 জন বর্গ কিলোমিটারে প্রায় 1015 জন মানুষের বসবাস আমাদের দেশে। ঘনত্বটা কিভাবে বের করা যায়? খুব সহজে আমরা হিসাবটা করতে পারবো যে একটা দেশ বা একটা অঞ্চলের টোটাল জনসংখ্যাকে, একটা দেশের টোটাল জনসংখ্যাকে যদি আমরা সেই দেশের আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা জনসংখ্যার ঘনত্বটা খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকে কম্পেয়ার করতে যাই, তাহলে আমরা দেখব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলোর তুলনায় কিন্তু আমাদের দেশের ঘনত্বটা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 2011 সালের আদমশুমারি অনুযায়ী 1.37, অর্থাৎ 1.37 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যার পরিবর্তনশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জনসংখ্যার পরিবর্তনশীলতা কি বা কাকে বলে, যেটা জ্ঞানমূলক কোশ্চেনে সাধারণত এসে থাকে। জনসংখ্যার পরিবর্তনশীলতা হচ্ছে সাধারণত জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। আমি আবার বলছি যে আমাদের যে জনসংখ্যাটার পরিবর্তন হচ্ছে, এই জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। জন্মহারের কারণে, মৃত্যু হারের কারণে এবং স্থানান্তরের কারণে কিন্তু সাধারণত জনসংখ্যার তারতম্যটা। তাহলে মৃত্যু হারের তুলনায় যখন জন্মহারটা বাড়বে, তখন কিন্তু জনসংখ্যা বাড়বে। আবার যখন জন্মহারের তুলনায় মৃত্যু হার বাড়বে, তখন কিন্তু সাধারণত জনসংখ্যা কমে যাবে। আরেকটা আমরা অন্যতম কারণ বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার বয়স কাঠামোর প্রকারভেদ। তিনটি ভাগে ভাগ করা হচ্ছে আমাদের বয়স কাঠামোটাকে। 1 যুবক, 2 প্রাপ্ত বয়স্ক, 3 বৃদ্ধ। সাধারণত যদি প্রাপ্ত বয়স্কের আগে অর্থাৎ বাল্য বিবাহ করা হয়, তাহলে কিন্তু জনসংখ্যাটা বেড়ে যাবে, অর্থাৎ জন্মহারটা বেড়ে যাবে। আমরা এটার পাশাপাশি আরো কথা বলতে পারি যে জলবায়ু, তারপরে ভৌগোলিক পরিবর্তন, শিক্ষার হার, এগুলো কিন্তু সাধারণত জন্মহারের উপরে প্রভাব ফেলে। অর্থাৎ যে সমাজে বা যে দেশে শিক্ষিতের হার যত বেশি, সে দেশে কিন্তু জন্মহারের পরিমাণটা তত কম। স্থানান্তর হচ্ছে একটা অঞ্চল থেকে বা একটা দেশ থেকে
যখন আরেকটা অঞ্চলে বা দেশে একটা মানুষ যাবে তাকে কিন্তু স্থানান্তর বলা হয়। অর্থাৎ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যাওয়াকে স্থানান্তর বলা হয় বা অভিগমন বলা হয়। স্থানান্তরকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। আমি আবার বলছি যে স্থানান্তরটা হচ্ছে একটা অঞ্চল বা একটা দেশ থেকে আরেকটা অঞ্চল বা দেশে চলে যাওয়াটা হচ্ছে স্থানান্তর। স্থানান্তরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে? সাধারণত অভ্যন্তরীণ স্থানান্তরটা একটা দেশের অভ্যন্তরে হয়ে থাকে। সাধারণত অভ্যন্তরীণ স্থানান্তরটা ঘটে থাকে একটা দেশের অভ্যন্তরে। অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে যখন একটা মানুষ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যাবে সেটাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। অর্থাৎ আমি যদি রাজশাহী থেকে ঢাকায় চলে যাই, এটা হতে পারে অভ্যন্তরীণ স্থানান্তর। ঢাকা থেকে কেউ রাজশাহীতে আসলো, এটা হতে পারে অভ্যন্তরীণ স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরটা সাধারণত গ্রাম থেকে গ্রামে হয়ে থাকে, গ্রাম থেকে শহরে হয়ে থাকে, শহর থেকে গ্রামে হয়ে থাকে, কখনো কখনো সেটা শহর থেকে শহরেও হতে পারে। এই যে অভ্যন্তরীণ স্থানান্তর, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি রাজশাহী থেকে ঢাকাতে গেলাম, সেটাকে কি বলা হবে? অভ্যন্তরীণ স্থানান্তর। এখানে সূক্ষ্ম একটা বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি এভাবে যে আমি যদি ঈদ মার্কেটিং করার কারণে রাজশাহী থেকে ঢাকায় যাই, তাহলে সেটাকে কি আমি অভ্যন্তরীণ স্থানান্তর বলবো? আমি যদি চাকরির কারণে কোনো 2 দিনের সফরে ঢাকায় গেলাম, সেটাকে কি আমি অভ্যন্তরীণ স্থানান্তর বলতে পারবো? আমি যদি ব্যবসা বাণিজ্যের কারণে যদি ঢাকায় যাই, সেটাকে কি আমি অভ্যন্তরীণ স্থানান্তর বলতে পারবো? না। যদি মাত্র স্থায়ীভাবে আমি শিফট করি, তখনই সেটাকে আমরা অভ্যন্তরীণ স্থানান্তর বলতে পারবো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকুরি বা বিভিন্ন কারণে বাজার করার জন্য হতে পারে, মার্কেটিং করার কারণে হতে পারে, এইগুলোর কারণে যদি একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাওয়া হয়, সেটাকে কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর বলা যাবে না। অভ্যন্তরীণ স্থানান্তরটা কি কি কারণে হয়ে থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা জানি যে অভ্যন্তরীণ স্থানান্তরটা সাধারণত দেশের অভ্যন্তরে হয়ে থাকে। তো যে কারণে কিন্তু এই স্থানান্তরের ক্ষেত্রে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হয় না। অর্থাৎ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যখন স্থানান্তর হবে, তখন কিন্তু কোনো অনুমতির দরকার হচ্ছে না। যে কারণে প্রতিনিয়ত আমাদের দেশের মধ্যে এই অভ্যন্তরীণ স্থানান্তরটা ঘটে থাকে। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ যদি আমরা বলতে যাই, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা বেড়েই যাচ্ছে। আমরা জানি যখন জনসংখ্যা বেড়ে যাবে তখন ভূমির উপরে সরাসরি প্রভাব পড়বে। অর্থাৎ বাংলাদেশের মানুষের মাথাপিছু ভূমির পরিমাণটা কমে যাবে। যখন একটা মানুষ ভূমিহীন হয়ে পড়বে এবারে, তখনই কিন্তু মানুষ সাধারণত গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য চিন্তা করে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের দেশে অর্ধ বেকার, বেকারের সংখ্যা অনেক বেশি। কর্মসংস্থানের কারণে মানুষ কি করছে? গ্রাম থেকে শহরে স্থানান্তর হচ্ছে। এটা একটা উল্লেখযোগ্য কারণ। ভূমিহীন হওয়ার কারণে, বেকারত্বের কারণে আমরা শহরমুখী হচ্ছি। আমরা আরেকটা কথা বলতে পারি এখান থেকে যে শিক্ষা, উন্নত চিকিৎসার কারণে সাধারণত গ্রাম থেকে শহরে যাওয়া হয়। গ্রামাঞ্চলে সাধারণত যে সকল কৃষকের একটু আর্থিকভাবে সচ্ছলতা থাকে, তারাই কিন্তু সাধারণত সন্তানদেরকে শিক্ষার জন্য শহরে পাঠায়, নিজেরাও চিকিৎসার জন্য শহরাঞ্চলে চলে যায়। হতে পারে উন্নত জীবন যাপন করার জন্য তারা গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে চলে যাচ্ছে। আবার আমরা আরেকটা কথা বলতে পারি যে গ্রামাঞ্চলে সাধারণত যে অসুবিধাগুলো হয়, বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, নদী ভাঙন হতে পারে, বন্যা হতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণেও কিন্তু মানুষ সাধারণত গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চলে চলে যায়, যেটাকে আমরা অভ্যন্তরীণ স্থানান্তর বলছি। আরেকটা আমরা কারণ বলতে পারি যোগাযোগ, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার কারণে। আমরা প্রত্যেকেই জানি সাধারণত গ্রামাঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটা থেকে শহর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত। এইটাও একটা কারণ অভ্যন্তরীণ স্থানান্তরে। আমরা যদি অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলটা বিশ্লেষণ করি, প্রথমে আমরা সুফলটা লিখে শুরু করতে পারি।
এই যে দেশের অভ্যন্তরে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে মানুষের যাতায়াত, এতে করে কি সুফল হচ্ছে? আমি প্রথমেই একটা কারণ বলেছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ বেকার বা অর্ধ বেকার। তারা যখন শহর অঞ্চলে চলে যাচ্ছে, যে তারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত হচ্ছে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ পরিবহনের আরো অন্যান্য যে পরিবহন ব্যবস্থাগুলো আছে সেগুলো চালাচ্ছে, কেউ হয়তো দিন মজুরের সঙ্গে চলে যাচ্ছে। আর আমরা তো জানি অনেক পার্সেন্ট মানুষ আমাদের শিল্প শ্রমিকে পরিণত হয়েছে, অর্থাৎ গ্রাম থেকে যারা শহরে যাচ্ছে তারা কেউ পোশাক শিল্পের সঙ্গে জড়িত হচ্ছে, কেউ চামড়া শিল্পের সঙ্গে জড়িত হচ্ছে। তাহলে কিন্তু তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে যাচ্ছে এই স্থানান্তরের কারণে। এইটা একটা সুফল। আরেকটা কথা বলতে পারি যে আমাদের দেশের গ্রামাঞ্চলের যে নারীরা, তারা কিন্তু গ্রামে কর্মহীন থাকার কারণে অনেক নারী অবহেলার শিকার হয়, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, ঘৃণার শিকার হয় তারা। আমরা জানি যে আমাদের পোশাক শিল্পের বেশিরভাগ শ্রমিকই কিন্তু নারী। তো এই যে নারীরা কর্মহীন, একজন নারী যখন কর্মসংস্থানে যাচ্ছে, সে কিন্তু আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, এবং এই যে সচ্ছলতার প্রভাব কিন্তু তার পরিবারেও পড়ছে। তার যে উপার্জনটা, এটা দ্বারা তার সন্তানকে সে শিক্ষিত করতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, এটাও কিন্তু একটা সুফলের মধ্যে যায়। তারপরে আমরা একটু আগে বলেছিলাম যে একটা কারণ ছিল হচ্ছে শিক্ষা, চিকিৎসা। তাহলে একটা মানুষ যখন গ্রাম থেকে শহরে যাবে, সে যখন উন্নত শিক্ষা পাবে, সে যখন উন্নত চিকিৎসা পাবে, অবশ্যই এটা একটা সুফল বলা চলে। আর কুফলে যদি আমরা আসি, একটু চিন্তা করলে তোমরা দেখবে যে গ্রাম থেকে অনেক বেশি পরিমাণে মানুষ যখন শহরে চলে যায়, তখন কিন্তু সে শহরের উপরে অনেক বেশি চাপ পড়ে যায়। তখন কি প্রবলেমটা হয়? তখন যে প্রবলেমটা হচ্ছে, তখন শহরে কিন্তু অনেক বস্তির সৃষ্টি হবে। হ্যাঁ, আর যখন যত বেশি বস্তি হবে, তত কিন্তু আমাদের নগর জীবনে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে আমাদের সমস্যার সৃষ্টি হবে। এই যে চুরি, ডাকাতি, বিভিন্ন ধরনের নির্যাতন, বিভিন্ন ধরনের কিশোর অপরাধ, এগুলো কিন্তু সাধারণত বস্তি থেকেই হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এটা একটা কুফল। আর একটা কুফল আমরা বলতে পারি এরকম যে যত বেশি মানুষ শহরে চলে যাবে, ততই কিন্তু শহরে জনসংখ্যার ঘনত্বটা বেড়ে যাবে, ততই কিন্তু আমাদের মৌলিক চাহিদার উপরে একটা প্রভাব পড়বে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আমাদের থাকে, সেটার কিন্তু দামটা অনেক বৃদ্ধি পাচ্ছিলাম। আন্তর্জাতিক স্থানান্তরটা কাকে বলে? যে একটা মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাবে, সেটাকে বলা হবে আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তরটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সেটা হতে পারে চাকরির সুবিধা, সেটা হতে পারে ব্যবসা বাণিজ্যের সুবিধা, সেটা হতে পারে চিকিৎসার জন্য, সেটা হতে পারে নাগরিকত্ব লাভের কারণে, সেটা হতে পারে বিবাহের কারণে। এই কারণগুলোর জন্য কিন্তু সাধারণত একটা মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যায়। যে বাংলাদেশ থেকে যত মানুষ বাইরের দেশগুলোতে যাবে, বিদেশে যাবে, যত আন্তর্জাতিক স্থানান্তর ঘটবে, ততই কিন্তু আমাদের দেশের জনসংখ্যাটা কমে যাবে। এইটা একটা সুফল। আমরা আরেকটা সুফল বলতে পারি, এই যে চাকরির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে যে মানুষগুলো আমাদের দেশ থেকে বাইরের দেশে যাচ্ছে, তারা যে অর্থটা আমাদের দেশে পাঠায়, যেটাকে আমরা রেমিটেন্স বলি, এইটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলে। এই যে অর্থ তারা আমাদের দেশে পাঠাচ্ছে, এতে করে আমাদের কৃষি, এতে করে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো উন্নত হচ্ছে, আমাদের দেশের উৎপাদনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর কুফলের কথা যদি আমরা বলতে যাই, আন্তর্জাতিক স্থানান্তরের কুফল যদি আমরা বলি, তাহলে বলা যেতে পারে আমাদের দেশের মানুষেরা যখন বাইরের দেশগুলোতে যাবে, তারা যখন ফিরে আসবে, অনেক সময় তারা অনেক ভাইরাস আমাদের দেশে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেটা এইডস, আইভি হতে পারে। বর্তমান সময়ে আমরা এক্সাম্পল দিতে পারি, সেটা করোনা ভাইরাস হতে পারে। বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে মানুষ আসবে, তখন তাদের সঙ্গে কখনো কখনো এরকম ভাইরাসটা আমাদের দেশে চলে আসতে পারে। তাহলে আমরা জানলাম যে স্থানান্তর কি। আর স্থানান্তর দুই ধরনের হয়ে থাকে, একটা অভ্যন্তরীণ স্থানান্তর আর একটা আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে দুইটারই আমরা কারণ জানলাম এবং দুইটারই আমরা ফলাফল জানলাম। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি আশা করব স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। ধন্যবাদ সবাই।